সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে আরো জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। এবার 28 অক্টোবর রাতে সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার। তাতে দেখা গিয়েছে নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির দিকে যাচ্ছে নীলবাতির গাড়ি। অনেকের প্রশ্ন, এই গাড়িতে নিয়ে গিয়ে কি ব্যবসায়ী দেহ ফেলা হয় যাত্রাগাছির খালপাড়ে? অক্টোবর রাত 8:35 নিউ টাউনের যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি। সিসি ক্যামেরার এই ফুটেজই এখন পুলিশের হাতে। 30 অক্টোবর রাতেই যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। অভিযোগ, গত 28 অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর 1 নভেম্বর জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনার তদন্তে একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তাতে দেখা গেছে 28 তারিখ রাতে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নীলবাতি লাগানো গাড়ি। নিউ টাউনের নতুন ব্রিজ হয়ে যাত্রাগাছি খালের কাছে পৌঁছয়। নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাগাছি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরেই এই যে সিসি ক্যামেরা ফুটেজ, এই ক্যামেরা ফুটেজেই কিন্তু একেবারে ভিডিও যে গাড়িতে করে দেহ ফেলতে যাওয়া হয়েছিল, দেহ ফেলে পরবর্তী ক্ষেত্রে যে ফিরে আসে, এই যে গোটা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। এই সেই সিসি ক্যামেরার ফুটেজ, যা দেখেই কিন্তু একেবারে দেহ যে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু একেবারে প্রকাশ্যে আসে। নিউ টাউনের বহুতলের কাছে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন 28 অক্টোবর রাতে একজনকে বিডিওর গাড়িতে অচৈতন্য অবস্থায় তোলা হয়। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে চুরি করছিল, কি টাকা মারছিল এখানে বুঝছিলি, আর লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়। ডাক্তার দিয়েছে না, গাড়ি নিয়ে চলেছিল, আবার আসছিল। কাকে মারছিল? একটা লোককে। অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওর গাড়িতে করে যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয় সোনা ব্যবসায়ীর দেহ? আগেই 28 অক্টোবর দুপুরের সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। সেখানে ছিল আরো একটি কালো গাড়ি। দুটি গাড়ি পৌঁছয় নিউ টাউনের বহুতলের সামনে। সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে। অভিযোগ, কলার ধরে তাকে বহুতলের ভেতর নিয়ে গিয়ে মারধর করা হয়। সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন, তারাও ভেতরে ঢুকে যান। সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গেছে বহুতলের সামনে থামে 3টি বাইক। বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভেতরে ঢোকেন। জানা গেছে 20 অক্টোবর এবং 29 অক্টোবরের বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজেও হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। ফলে বিডিওর বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় চুরিতে অভিযুক্ত অশোক কর এবং 3 জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দত্তাবাদ এলাকার বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে চিহ্নিত করেছে পুলিশ। ক্যামেরায় নলিন কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে একাধিক তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ, অর্থাৎ বিডিওর বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ। এদিকে দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার করা হলো 2 জনকে। দেহ উদ্ধারের 8 দিনের মাথায় গ্রেপ্তার। কারা তারা আরো ডিটেল জানার চেষ্টা করবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, বিডিওর বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ ইতিমধ্যেই পুলিশের হাতে, নানা সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করেছে, তদন্ত শুরু হয়েছে, কিন্তু 8 দিনের মাথায় 2 জন গ্রেপ্তার হলো। শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হলো। কারা তারা, কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে? দেখো, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে। একদিকে বিডিওর যে গাড়ির চালক, তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে রাজু ঢালি, অন্যদিকে কিন্তু একেবারে আরো একজন গ্রেপ্তার করে বিডিওর বন্ধু। গত যে 28 তারিখ ঘটনা যখন ঘটেছিল, একেবারে সেদিনকে কিন্তু তারা প্রত্যেকেই এই বিডিওর সঙ্গে উপস্থিত ছিল। অপহরণ করা থেকে শুরু করে মারধর, গোটা ঘটনা। তার পাশাপাশি ফ্ল্যাটের মধ্যে কিন্তু নিয়ে মারধর করা এবং অপহরণ করার পরবর্তী ক্ষেত্রে দেহ যে লোপাট করা, খুন করে, এই গোটা ঘটনায় কিন্তু একেবারে তারা প্রত্যেকে
সঙ্গে জড়িত। তুফান থাপার কথা বলা হচ্ছে, তার যে বন্ধু, তারা কিন্তু প্রত্যেকে একইভাবে এরকম কাজ করেছিলেন এবং ভিডিও সহযোগী হিসাবে তারা কাজ করছে। এই তথ্য প্রমাণ পায় একাধিক প্রত্যক্ষদর্শী, একাধিক সিসি ক্যামেরার ফুটেজ, এই দেখে কিন্তু পুলিশের পক্ষ থেকে শেষ হয়ে ইতিমধ্যে গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে তুফান থাপা তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হচ্ছে। অন্যদিকে রাজারহাট থেকে ভিডিও যিনি গাড়ির চালক রাজু ঢালি, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে আদালতে পেশ করা হচ্ছে। হেফাজতে নিয়ে কিন্তু আরো যে সমস্ত তাদের যোগসাজশ উঠে আসছে এবং একাধিক ব্যক্তিকে চিহ্নিতকরণ করা হয়েছে, তাদের খোঁজে কিন্তু পুলিশ খোঁজ চালাবে। সঙ্গে থাকুন। এদিকে সোনা ব্যবসায়ী খুনে জড়িত বিডিও, আদালতে এমনই দাবি সরকারি আইনজীবী। ইতিমধ্যে একাধিক তথ্য প্রমাণ পুলিশের হাতে, যেমনটা বলছিলাম আপনাদের, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ আধিকারিকরা। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, সরকারি আইনজীবী ঠিক কি কি দাবি করলেন? সরকারি আইনজীবীর পক্ষ থেকে কিন্তু আদালতে আজকে ফুল টাইম পিসির আবেদন করা হয়েছিল। তার কারণ হিসাবে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে ভিডিওর গাড়ির চালক, অন্যদিকে ভিডিওর যে বন্ধু, তারা যে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল সেটা কিন্তু স্পষ্ট করা হয়েছে এবং সেখানে ভিডিও যে অভিযুক্ত এই ঘটনায় জড়িত সেটাও কিন্তু সরকারি আইনজীবীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট হওয়ার কথা বলা হচ্ছে। সেই কারণে এদেরকে হেফাজতে নেওয়া প্রয়োজন এবং ভিডিওর নাম যেহেতু একেবারে প্রকাশ্যে জড়িয়ে আছে এবং সেখানে কিন্তু একাধিক ফুটেজে লক্ষ্য করা গিয়েছে, সেই কারণে কিন্তু একেবারে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এমনকি সরকারি আইনজীবীর পক্ষ থেকে ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছিল। বেশ, আজকে দুটো আসামি অ্যারেস্ট হয়ে ওই কেসে এসছেন। দুটো কেসেই 14 দিনে পিসি পিরিয়ডের জন্য ওরা প্রেয়ার করেছে। সেই মার্ডার কেসে ভিডিও যে ইনভলভমেন্টের কথা বলা হচ্ছে, সেই কেসে 14 দিনে পিসি প্রেয়ার করেছিল। আদালতে হিয়ারিং করে আজকে 12 দিনে পিসি প্রেয়ার অ্যালাউ করেছে। 12 দিনের পর আবার মামলা ফিক্স করেছে। 161 স্টেটমেন্টের মধ্যে বেসিস করে ওদের নাম এসছে নাকি, যারা প্রত্যক্ষদর্শী বা এখান থেকে পুলিশ যা পেয়েছে সেটাতে যা দেখতে পেরেছে না এদের দুজনের ইনভলভেন্সি ওর মধ্যে পাওয়া গেছে, এটাই পুলিশ বলছে। সিসিটিভি ফুটেজে নাকি ওদের দুজনের ইনভলভেন্সি দেখেছে। যতক্ষণ তদন্ত হচ্ছে না বা ঠিক করে আসছে না এদের কতটা কি ইনভলভেন্সি আছে কিনা সেটা তো পুলিশ পরেই বলতে পারে। 28 অক্টোবরই খুন সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুন করে দেহ লোপাট করার চেষ্টা। 30 তারিখ অর্থাৎ 30 অক্টোবর দেহ উদ্ধার হয়। 28 তারিখে সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে, পুলিশ সংগ্রহ করেছে। আমার সঙ্গে রয়েছে অনুপ। 28 তারিখ সিসি ক্যামেরার ফুটেজে কি দেখা যাচ্ছে? 28 তারিখে কিন্তু স্বর্ণ ব্যবসায়ী তাকে কিন্তু খুন করা হয়েছে, এমনটাই স্পষ্ট ইতিমধ্যে সিসি ক্যামেরা যে ফুটেজ, সেই ফুটেজ দেখে পুলিশ। তার কারণ সিসি ক্যামেরা ফুটেজে তাকে যে অপহরণ করার মুহূর্ত থেকে শুরু করে নিউ টাউনে তার যে ফ্ল্যাটে আনা, মারধর করার মুহূর্ত প্রথমে এবং সেখানে কলার ধরে ভিতরে নিয়ে যায়, গোটা ফুটেজ যেমন রয়েছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে 1টা 20 নাগাদ তাকে এই ফ্ল্যাটে আনা হয়। পরবর্তী ক্ষেত্রে ফুটেজে লক্ষ্য করা যাচ্ছে 8টা 20 নাগাদ একেবারে কিন্তু 8টা 15 নাগাদ এই সংজ্ঞায় যখন তিনি পড়েন সেই সময় থেকে অচৈতন্য অবস্থায় চ্যাংদোলা করে রীতিমতো কিন্তু ভিডিওর গাড়িতে তোলা হচ্ছে। এরপরে ফুটে দেখা যাচ্ছে যে ওই নিউ টাউন শিল্পী ব্রিজ হয়ে একেবারে সোজা খাল পার হয়ে নিউ টাউন যাত্রাঘাটি খাল সংলগ্ন এলাকায় তাকে ফেলা হচ্ছে। এই যে গোটা ফুটেজ, যে ক্রাইম সিনের গোটা ফুটেজ, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরো স্পষ্ট হয়েছে 28 তারিখে কিন্তু একেবারে তাকে খুন করা হয়েছে। তারপরে দেখো ফের বেপাত্তা রাজগঞ্জের ভিডিও। গতকাল তার মুখেই আমরা শুনলাম ষড়যন্ত্র, চক্রান্ত, নানান কথা, নানান মন্তব্য। আজ সকাল থেকে ফের বেপাত্তা মাটিগাড়ার বাড়িতে তালা বন্ধ। কোথায় কোথায় ভিডিও জানার চেষ্টা করব। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, গতকাল যে ষড়যন্ত্র চক্রান্ত বারবার করে বলছিল, আজ সকাল থেকে মাটিগাড়ার বাড়িতে তালা বন্ধ, বেপাত্তা ফের। তবে প্রিয়াঙ্কা, একেবারেই গত বুধবার দিন দুপুর বেলায় কিন্তু দেখা যায় ভিডিওকে এই মাটিগাড়ার ইউনিভার্সিটি এভিনিউ এর বাড়িতে। তিনি কিন্তু সেই সময় একবারে মোবাইল চালাচ্ছিলেন। আর যখন নিউজ 18 বাংলা আমরা যখন পৌঁছাই তার বাড়ির গেটের সামনে, গেটে তালা ঝুলছিল ভিতর থেকে এবং তিনি আমাদেরকে দেখার পর একেবারে ঘরের মধ্যে গৃহবন্দী হন। আর সেখান থেকে একেবারে ক্রুদ্ধ সুরে তিনি বিভিন্নভাবে আমাদেরকে আঘাত করতে শুরু করেন। এমনকি তিনি বলতে শুরু করেন, কোর্টে দেখলে মজা পাবি, এ ধরনের হুমকি কিন্তু তার মুখ থেকে শোনা যায়। কিন্তু দেখা যায় সন্ধ্যার মধ্যে তিনি কিন্তু একেবারে লাইট জ্বালিয়ে বেপাত্তা হন। তার ঘরের ভেতরে যে পুলিশ লেখা স্টিকার মোটর বাইক গাড়ি, সেটিও কিন্তু সেখান থেকে কার্যত উধাও হয়ে যায়। আর বুধবার থেকে
আজ অবধি সেই বাড়ি কিন্তু পুরোপুরি তালা ঝুলছে। আসলে এই ভিডিও প্রশান্ত বর্মন গেলেন কোথায়, সে প্রশ্ন কিন্তু এখন উকিচুকি খাচ্ছে এই ইউনিভার্সিটি এভিনিউর গলিতে। কারণ স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে না বললেও এই বাড়িতে যে নীলবাতি লালবাতি গাড়ি আসতো সে কথা কিন্তু অনেকেই বলছেন, এবং বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে শনিবার রবিবার দিন এই মাটিগাড়ার বাড়িতেই কিন্তু প্রশান্ত বর্মন আসতেন, আর এখানেই কিন্তু তিনি প্রায় দীর্ঘদিন ধরে আসতেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘটনার ঘটা এবং অভিযোগ ওঠার পর ইতিমধ্যেই খোঁজ শুরু হয়েছে। এদিকে দুজনকে গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ি থেকে, একজনকে রাজারহাট থেকে, বন্ধু এবং ড্রাইভার। কিন্তু বিডিও কোথায়? অনেকেরই প্রশ্ন, বিডিওকে ধরতে কি করছে পুলিশ? নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার করা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার গ্রেপ্তার বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিওর বন্ধু তথা ঠিকাদার তুফান থাপা। সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধারের পর 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। অনেকের প্রশ্ন, খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন কোথায়? তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না পুলিশ? তদন্তে নেমে পুলিশের নজরে নাকি বিডিওর গাড়ির চালক, নিরাপত্তারক্ষী। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ? মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের টার্গেট করা হচ্ছে? না, এখনো ধরা হয়নি, পুলিশ এখন অ্যারেস্ট করেনি কেন? ও কি অত প্রভাবশালী? আমরা গরিব মানুষ, ও বিচার নেই? দাদাকে যে খুন করেছে ওকে অ্যারেস্ট চাই। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি নাকি শিলিগুড়ির মাটিগাড়ায়। গত বুধবার এই বাড়িতেই দেখা যায় প্রশান্ত বর্মনকে। শনিবার এই বাড়ির গেটে তালা। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগগুলিকে জোরালো করছে নানা তথ্য প্রমাণ, কিন্তু বিডিও কিছুই মানতে নারাজ। তার মুখে বারবার শুধু চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব। তদন্তে নেমে পুলিশ জানতে পারে 20 অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে। বিমানের নম্বর 6E135, সিট নম্বর 25E। 29 অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেখানেও নাকি বিডিও প্রশান্ত বর্মনকে দেখা গিয়েছে। মিলেছে বিমানের টিকিটের নম্বরও। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবে এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, সমস্ত কিছু মিথ্যা, ষড়যন্ত্র। এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে। 28 অক্টোবর অপহরণ, 30 অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে, মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ, গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেই ভিডিও তোলে স্বপনের পরিবার। আমি দাঁতনে কেন যাব? জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, সবই তো ষড়যন্ত্র, সবেও তো ষড়যন্ত্র। এতজন বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। ছবিতে বিডিওকে দেখা যাচ্ছে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও পেয়েছে পুলিশ। এ সবই কি তাহলে মিথ্যে? সবই কি ষড়যন্ত্র? নিউজ 18 বাংলা। আসছি পরের খবরে। 8 বিএলএর বিরুদ্ধে এফআইআর। একাধিক দলের বিএলএর বিরুদ্ধে এফআইআর।
নির্বাচন কমিশন এমনটাই নির্দেশ দিয়েছে, কিন্তু কেন, কি অভিযোগ জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, নির্বাচন কমিশনের তরফে সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ যে 8 বিএল এর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে তার কারণ, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, জোর করে ভোটার তালিকায় এবং এই যে এসআইআর ফর্ম দেওয়া হচ্ছে সেখানে মৃত ভোটারদেরও ফর্ম দেওয়ার কথা বলা হচ্ছে। এই বিএলওদের এক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগ উঠছে এবং বিএলওদের সরাসরি বলা হচ্ছে যাতে তারা মৃত ভোটারদেরও ফর্ম দেয়, এসআইআর ফর্ম দেয়। এই কারণেই মূলত 8 বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট, তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দিয়েছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের এই বুথ লেভেল এজেন্টরাই রয়েছেন এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়। ইতিমধ্যেই কারা কারা সেই বুথ লেভেল এজেন্ট এবং কোন কোন দলের বুথ লেভেল এজেন্ট সেটাও চিহ্নিত করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বেশ, বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছি বাড়ি বাড়ি না গিয়ে কেউ মুদি দোকান, কেউ স্কুলে, কেউ রাস্তার ধারে, কেউ স্কুটারে চেপে এসআইআর এর ফর্ম বিলি করছে। এবার সেই সমস্ত বিএলওদের কড়া পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হবে, কড়া পদক্ষেপ এমনটাই নির্দেশ। গতকালই আপনাদের জানাচ্ছিলাম যথেষ্ট বিরক্ত কমিশন। কি কড়া পদক্ষেপ নেওয়া হবে, কি নির্দেশ দিয়েছে কমিশন জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, গতকালই বিরক্ত প্রকাশ কমিশনের, আজ কড়া পদক্ষেপ, কি কড়া পদক্ষেপ সেই সমস্ত বিএলওদের জন্য? দেখো, ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যেখানে স্পষ্ট বলা হয়েছে যদি কোনো বুথ লেভেল অফিসার বাড়িতে বাড়িতে না যান, বাড়িতে বাড়িতে না যাওয়ার বদলে আইসিডিএস কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন স্কুল বা ক্লাব থেকে যদি এসআরএ ফর্ম ফিল আপ করেন তাদের বিরুদ্ধে শোকজ করতে হবে। ইতিমধ্যেই সেই নির্দেশ দেওয়া হয়েছে ইআরওদের এবং বলা হয়েছে ইআরওদের সেই শোকজ করতে হবে বুথ লেভেল অফিসারদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে প্রথমে তাদের ফোন করে বলা হবে বাড়িতে বাড়িতে যাওয়ার জন্য, এর পরেও যদি তারা না যান তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তেমনটাই জানিয়েছেন, কিন্তু যারা কমিশন সূত্রে আমরা জানতে পারছি ইতিমধ্যেই জেলায় জেলায় এফআইআর করার নির্দেশ কমিশন দিয়েছে এবং স্পষ্ট বলেছে যে এফআইআর করার পাশাপাশি তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংও করতে হবে যদি তারা বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম না দেন। বেশ সোমরাজ, আর এদিকে বুথ সভাপতির বাড়ির পাশে এসআইআর ফর্ম বিলি, নেতার বাড়ি থেকে চাটাই নিয়ে রাস্তায় বিএলও। কালনার কল্যাণপুরে জিউধরা এলাকায় রীতিমতো চাঞ্চল্য। বিএলওর সঙ্গে ফর্ম বিলিতে তৃণমূল বুথ সভাপতি, বাড়িতে গিয়ে ফর্ম বিলি না করার অভিযোগ। ভোটারদের সুবিধার জন্য এই ব্যবস্থা, দাবি নেতার। এখানে কি করা হচ্ছে? এটা তো বিএলও বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। বিএলও তো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। আমি তো আমরা এক একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তবে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তা বলেনি। কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে? না, বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা, এখানে এসছেন কেন? সবাই নিচ্ছে এখানে? কোথা থেকে ফর্ম দিতে? এটা তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধিতা করা প্রতিবেশী হিসাবে তখন ওটা তার বাড়ির পাশেই সংলগ্ন এলাকায় ওটাকে দেওয়া হয়েছিল। বিএলওকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা নেওয়ার এইটা রয়েছে, কিন্তু আমরা তো সেটা সবাই অবাক হয়ে গেছি যে কেন এইভাবে রাস্তায় বসে কারো একটা কোনো দলের প্রতিনিধি বাড়িতে বসে এটা দেওয়া হবে। কমিশনের কড়া নির্দেশ, তারপরেও টনক নড়েনি বিএলও।
বাড়ি বাড়ি যেতে বিএলওর অনীহা, আইসিডিএস থেকে এসআইআর এর ফর্ম বিলি। উত্তর 24 পরগনা দত্তপুকুরের মাইকেল নগরের ঘটনা। বিএলওর বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলির নির্দেশ কমিশনের হুঁশিয়ারির পরও টনক নড়েনি বিএলও। দুশো 39 নম্বর পার্টে উনি এই আইসিডিএস স্কুলে বসে বিলি করছে। স্কুলের আইসিডিএস দিদিমণি ওনাকে বসতে দেওয়ার পারমিশন দেয় কি করে? না, উনি মানুষকে হ্যাকেল করছে, মানুষকে হয়রানি করছে, মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, মানুষকে টোটালটা হয়রানি করছে। আমরা চাচ্ছি বিএলও যিনি আছেন সরকারি আধিকারিক, তিনি প্রত্যেকের বাড়ি যাবে, মানুষের যে পরিষেবা দেওয়ার ওনার গাইডলাইন আছে সেটা দেবে। স্যার, নির্বাচন কমিশনার যে নির্দেশ দিয়েছে সেটা কি এখানে বসতে পারেন স্কুলে? না না, বসতে পারি না। আমরা এটা শর্টিং করছিলাম, আমরা চলে যাচ্ছি পাড়ায়। পাবলিক যদি এরকম জুলুম করে, বুঝলেন, এটা কি করবো বলেন? দু একটা দিতে হয়েছে, বাড়িতেই যাওয়ার নিয়ম, এটা আমি জানি তো। এদিকে ডেবরায় বিএলওর বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের। বুথ সভাপতিকে নিয়ে ফর্ম বিলি বিএলওর। ডেবরার সত্যপুর পঞ্চায়েতের হরিদ্রাবাদ বুথে অভিযোগ, তৃণমূল বুথ সভাপতিকে সঙ্গে নিয়ে এসআইআর এর কাজে বিএলও। ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল। কমিশনের নিয়ম মেনেই কাজ, পাল্টা সাফাই বিএলও। এটা তো এনার বাড়ি নেই, আপনি বাড়ি বাড়ি গিয়ে বিলি করবেন। আমি তো জানি, আপনি কে শিখাবেন আমাকে? আমি গ্রামের, আমি জানি এখানে বাড়ি না, এখানের বাড়ি নেই। আমি তো বলছি এখানের বাড়ি নেই। তুমি প্রমাণ করে এখানে এটা বাড়ি। হ্যাঁ, বাড়ি নেই। এটা কার বাড়ি? এটা আসির খানের বাড়ি। এটা আসির খানের বাড়ি, এটা শেখ লুৎফর আলম। আমার বেটা, ঠিক আছে? কোথায় লিখবে সেটা আমার বেটা। এই কাগজগুলো সঠিকভাবে যাতে পৌঁছে যায়, সঠিক মানুষের কাছে যাতে পৌঁছায়, তার জন্যই আমরা ভাবছি। এই ভাবনার মধ্যে আমার কোনো ভুল নেই। যে অভিযোগ যারা করে যাচ্ছে তারা সর্বৈব মিথ্যা অভিযোগ করছে, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি আমার কাজ সম্পূর্ণ ইলেকশন কমিশনের নিয়ম এবং নীতি মেনে আমি করছি। বিএলআররা, বিএলও কিংবা বিএলএ যে 2 যারা আছে দল থেকে, তারাই ফর্ম বিলি করছে। আমি হয়তো সেই জায়গাতে ছিলাম। এবার এই ব্যাপারে আমার কোনো কিছু এতে ফাংশন নেই। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি কি প্রভাবিত করছেন? না না, এসব ভুল কথা। এইসব বিজেপির একটা চক্রান্ত মাফিকিয়ে, ঠিক আছে? এতে আমাদের কোনো ইন্টারফেয়ার আমরা করি না। কেন? আমাদের যেহেতু দলের বিএলএ আছে, তাহলে সেহেতু আমাদের থাকার কোনো প্রয়োজনই নেই। আমাদের সব এখানে পরিযায়ী শ্রমিকদের থাকে, ছেলেরা বাইরে কাজ করে। তো আমরা কাজে যাওয়ার জন্য ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি যে আমাদের ফর্মটা দিয়ে দিন আপনি, তাহলে আমার ফর্মটা ফিল আপ করে বাড়িতে রেখে চলে যাবো। উনি বললেন, একটা শিডিউল তৈরি করলেন যে আমি গ্রামের শেষ প্রান্ত মুখে পাড়া থেকে দেওয়া শুরু করবো। কালকে বললেন যে আমাদের পাড়ায় দিবেন। তা না করে সকাল থেকে তৃণমূলের বুথ সভাপতি শেখ লুৎফর আলমকে নিয়ে উনি বাড়ি বেছে বেছে উনি ফর্ম বিলি শুরু করলেন। ওনার কাছে গিয়ে বলতে বুথ সভাপতিও আমাকে ধমকাচ্ছে, এবং ওনার সাথে আমি বুথ সভাপতির সাথে কোনো কথাও বলিনি, কথা বলেছিলাম বিএলওর সাথে। উনি নিরপেক্ষ নির্বাচন কমিশনের ব্যক্তি হয়ে উনি একটা দলের ব্যক্তিকে নিয়ে উনি ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করছেন। আমরা জানি না এর পিছনে ওনার পুরো উদ্দেশ্য রয়েছে। আমাদের একটা আশঙ্কা রয়েছে যে মনে হচ্ছে আমাদেরকে ফর্ম পাবো না,